বিয়ে করার পর থেকে অভাব যেন পিছু ছাড়ে না ভবেশ আর মাধুরীর। ভালোবেসে বিয়ে। মাধুরীর বাবা বেশ ধনী পরিবারের মানুষ, কিন্তু এসব কিছু তোয়াক্কা না করে একটা দিনমজুর খেটে খাওয়া ছেলে ভবেশের হাত ধরে বেরিয়ে পড়ে মাধুরী। কই গো, কোথায় গেলে? আমাকে তো বের হতে হবে নাকি? এই যাই। মাধুরী ঘরের ভেতর থেকে একটা পুটলিতে কিছু খাবার নিয়ে বের হয়। এরপরে ভবেশের হাতে সেই পুটলিটা তুলে দিয়ে বলে, নাও, তোমার রাতের খাবারের পুটলিতে দিয়ে দিলাম। মনে করে খেও, কিন্তু আর বেশি রাত করবে না, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি এখন, অনেক দেরি হয়ে গেল। ভবেশ পুটলিটা কাঁধে ফেলে বেরিয়ে পড়ে। পাশে একটা শ্মশান আছে, সেখানেই ওর কাজ। যত মরা পোড়ানো হয় তাও পরিষ্কার করে। এতে 2-4 টাকা যা পায় তা দিয়েই সংসার চলে। সেদিনও শ্মশানে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। একটা মরা পোড়ানোর জন্য সবকিছু সাজানো হয়েছে। পাশে দাঁড়িয়ে কাজ দেখছে মোহনলাল। কি রে ভবেশ, এই তোর আসার সময় হলো? সন্ধ্যাবেলা একটা মরা পড়ালাম, সেটা পরিষ্কার করবে কে বলতো? আসলে দাদা, একটু দেরি হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। তুমি ততক্ষণে এই মড়াটা পোড়ানোর ব্যবস্থা কর। ঠিক আছে, আর দেরি করিস না, কাজে লেগে পড়। ভবেশ মরা পোড়ানোর জায়গাটা পরিষ্কার করতে থাকে। ঠিক এই সময়ে লক্ষ্য করে যে মরাটা এখন মোহনলাল সাজাচ্ছে, সেটার সারা গায়ে সোনার অলংকার। দেখে একটু কৌতূহল হয় ভবেশের। আচ্ছা দাদা, এই মড়াটার গায়ে তো দেখছি অনেক সোনার অলংকার চড়ানো, ব্যাপারটা কি? কি রে ভবেশ, তুই আবার এসব নেওয়ার ধান্দা করছিস না তো? সাবধান, বলে দিলাম, এগুলোর দিকে লোভ দিস না, যেন মহা অনিষ্ট হয়ে যাবে কিন্তু। না মানে, আমি ভাবছিলাম যে এতগুলো সোনা এভাবে নষ্ট হয়ে যাবে, তার থেকে আমরা দুজনে এগুলো ভাগ করে নিলেও পারি। না, এমনটা করা যাবে না। শুনেছি এই মরাটা ভালো না, দেখছিস না এর বাড়ির লোকজন এখানে নেই। এসব জিনিস নিয়ে আবার কোন বিপদ ঘরে তুলবি কে জানে। তার থেকে যে কাজ করছিস সেটা মন দিয়ে কর। ভবেশ আবার কাজে মন দিল, কিন্তু তার মাথায় তখনও ওই মরার গায়ের সোনার অলংকারগুলোর কথা ঘুরপাক খাচ্ছে। তার বেশ লোভ হয়ে গেছে ওগুলোর ওপরে, কিন্তু মোহনলাল সামনে থাকায় ওই সব জিনিসে হাত দিতে সাহস পাচ্ছে না। কত মড়াই তো দেখলাম জীবনে, মড়া আবার খারাপ হয় নাকি? এতগুলো সোনার অলংকার এভাবে ফেলে যাব না। যেভাবেই হোক না কেন, কিছু না কিছু আমাকে সরাতেই হবে, তারপর কি বিপদ হয় দেখা যাবে। ভবেশ জায়গাটা পরিষ্কার করে ফেলেছে। ওদিকে মোহনলালও মরাটার জন্য চিতা সাজিয়ে ফেলেছে। ঠিক এই সময়ে মোহনলালের মনে পড়ল সে ঘি আনতে ভুলে গিয়েছে। ভবেশ, তুই একটু সময় এখানে দাঁড়া, আমি গিয়ে ঘিয়ের পাত্রটা নিয়ে আসি। ঠিক আছে দাদা, আমি এখানে আছি, তুমি যাও। মোহনলাল চলে গেল। আর সে যেতেই ভবেশের মনে চেপে থাকা সেই লোভ আবারও মাথা চাড়া দিয়ে উঠল। সে এক এক পা করে এগিয়ে গেল ওই চিতায় রাখা মরাটার দিকে। আর কাছে যেতেই দেখতে পেল চাঁদের উজ্জ্বল আলোতে ওর গায়ের অলংকারগুলো ঝলমল করছে। লোভে ভবেশের চোখ মুখ চকচক করে উঠল। না, সব গহনা নেওয়াটা ঠিক হবে না, এতে মোহনলাল দাদা আবার বুঝে ফেলতে পারে। তার থেকে এই আংটিটা নেই। ওহ, কি সুন্দর আংটি! এমন আংটি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এটা বউকে দিলে অনেক খুশি হবে। ভবেশ ঝটপট মরাটার আঙুল থেকে আংটিটা খুলে নিজের পুটলিতে লুকিয়ে ফেলে। কনকনে ঠান্ডায় মৃতদেহটা ঠিক যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর মোহনলাল ঘিয়ের পাত্র নিয়ে উপস্থিত হল। বয়স হয়ে গেছে বুঝলি ভবেশ, সবকিছু মনে করতে পারি না। দে, এবার একটু আগুনটা লাগিয়ে দে তো দেখিনি। হ্যাঁ, আমাকে ঘিয়ের পাত্রটা দাও,
আমি আগুন দিয়ে দিচ্ছি। ভবেশ চিতাটাতে লাশ উঠিয়ে আগুন ধরিয়ে দেয়, আর সেই মুহূর্তেই সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে। ভবেশের মাথায় তখনও সেই অলংকারগুলোর কথা ঘুরপাক খাচ্ছে। মরা পোড়ানোর পরে সেটা পরিষ্কার করে বাড়িতে ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যায়। কি গো, এই তোমার আসার সময় হলো? যাওয়ার সময় এত করে বললাম যে রাত বেশি করো না। আরে রাখছো কেন? আমার কাজটাই তো রাতের। এমন সময় একটা মরা আসলো যে কাজটা শেষ না করে আসতেই পারলাম না। বারবার তোমাকে বলেছি অন্য কোনো কাজ করো, কিন্তু তা না। আমার এইসব কাজ বড্ড ভয় করে। জানি না কখন কোন বিপদে সে ঘাড়ে চেপে বসে। তুমি যে কি বলো না, কিচ্ছু হবে না। এত বছর তো কাজ করলাম, কখনো তো কিছুই হলো না। যাক সে কথা, এবার দেখো তো তোমার জন্য কি নিয়ে এসেছি। এ কি সোনার আংটি? এত সুন্দর সোনার আংটি তুমি কোথায় পেলে? কেন, কোথায় পাবো আবার? আমি কি তোমার জন্য কিনে আনতে পারি না? গরিব বলে কি আমার কোনো স্বাদ আহ্লাদ নেই? কই দেখি দেখি। বাহ, কি সুন্দর সোনার আংটি! আমি খুব খুশি হয়েছি। আসো, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। মাধুরী আংটিটা নিজের আঙুলে পরে ভবেশকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। গভীর রাতে যখন ওরা দুজনে ঘুমাচ্ছে, তখন জানালা থেকে একটা ছায়ামূর্তি এসে আস্তে আস্তে মাধুরীর দেহের সাথে মিলিয়ে যায়। পরদিন খুব সকালে ভবেশ উঠে দেখে মাধুরী নেই। সারা বাড়িতে খুঁজেও ওকে কোথাও পেল না। গেল কই মাধুরী? এমন তো কখনো হয় না। সারা বাড়ির বাইরে খোঁজ করলাম, কিন্তু কোথাও নেই। বুঝতে পারছি না কিছু। ভবেশ মাধুরীকে খোঁজ করতে করতে শ্মশানের দিকে যায়, আর সেখানে যেতেই দেখতে পায় গত রাতে যেখানে শেষ মরাটা পোড়ানো হয়েছিল সেখানেই বসে আছে মাধুরী। একটু কাছে যেতেই ভয়ে আঁতকে ওঠে ভবেশ। মাধুরীর সারা মুখে রক্ত মাখা, সামনেই পড়ে আছে একটা পাঁঠা। সেটার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে আছে। এ কি মাধুরী, এ কি হয়েছে তোমার? তোমার সারা মুখে রক্ত, সামনে একটা মাথা কাটা ছাগল। আমি তো কিছুই বুঝতে পারছি না মাধুরী। মাধুরী কিছুক্ষণ কোনো কথার উত্তর দিল না। এরপরে হঠাৎ করে মুখ তুলে তাকালো। ওর চোখের কোটরে রক্ত। একটা পৈশাচিক গলা ভেসে এলো ওর মুখ থেকে। দে, আমাকে রক্ত দে, আরো রক্ত দে। আমার বড্ড তৃষ্ণা, রক্ত চাই, আরো রক্ত চাই। হায় ভগবান, গত রাতে তো ভালো ছিল, হঠাৎ কি হয়ে গেল? এখন আমি কি করব, কোথায় যাব? মুহূর্তের মধ্যে সারা গ্রামে মাধুরীর কথা রটে যায়। বাতাসের আগে এই কথা মাধবীর বাবার কানে পৌঁছায়। নিজের মেয়ের এমন অবস্থার কথা শুনে আর স্থির থাকতে পারে না তিনি। ছুটে আসেন ভবেশের বাড়িতে। কি হয়েছে আমার মেয়ের? ও কোথায় আছে? জানি না ওর কি হয়েছে। গত রাতে তো সব ঠিক ছিল। কাজ শেষে বাড়িতে আসলে ও আমার সাথে ভালোভাবে কথা বলেছে। আমরা একসাথে খাবার খেয়েছি, এরপরে ঘুমিয়েছি। কিন্তু সকাল থেকে জানি না ওর কি হয়ে গেল। বারবার বারণ করেছি এই ভিখারিটার সাথে যাস না। আমাদের কথা শোন। ভালো ভালো ছেলে ছিল ওকে বিয়ে করার জন্য, তা আমাদের কথা শুনলো কই? শেষ পর্যন্ত একটা ভিখারির বাচ্চাকে বিয়ে করে এখন মরতে বসেছে। আপনি এভাবে বলবেন না। বিশ্বাস করুন,
আমি আর কিচ্ছু জানি না। তুমি চুপ করো। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? এসব তোমার কীর্তি। আমার মেয়েটাকে মেরে ফেলার চক্রান্ত করেছো তুমি। নিশ্চয় বাপের বাড়ি থেকে টাকা আনতে বলেছো, আর আমার মাধুরী রাজি না হয় ওকে পাগল বানিয়ে দিয়েছো। কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি। আমি কেন ওকে পাগল বানাবো? আমি ওকে অনেক ভালোবাসি। হয়েছে হয়েছে, আমি আমার মেয়েকে নিয়ে যাব। এই বাড়িতে ওকে আর এক মুহূর্তও রাখবো না। এই বলে মাধুরীর বাবা উঠে ঘরের ভেতরে চলে গেল। ভেতরের ঘরে আটকে রাখা হয়েছে মাধুরীকে। দরজাটা খুলে ভেতরে যেতেই ওর গায়ে আছড়ে পড়ে মাধুরী। এ কি করছিস মাধুরী? আমি তোর বাবা, আমাকে চিনতে পারছিস না? না, আমি কোনো বাবাকে চিনি না। আমি রক্ত চিনি, কেবল রক্ত। আমার বড় পিপাসা, আমাকে রক্ত এনে দে, রক্ত। বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। মাধুরী মুখ বাড়িয়ে দেয় ওর বাবার ঘাড়ের দিকে। ঘাড়ে কামড় বসাতে যাবে, ঠিক সেই মুহূর্তে ভবেশ পেছন থেকে এসে এক ঝটকায় মাধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ওর বাবাকে টেনে বাইরে বের করে দরজাটা লাগিয়ে দেয়। বিশ্বাস করুন, আমি মাধুরীর এমন আচরণের বিন্দু বিসর্গ কিছুই জানি না। দেখলেন তো ও কেমন আচরণ করছে। এইসব কিছুর জন্য তুমি দায়ী। না, এই বাড়িতে আমি আর তোমাকে দেখতে চাই না। তুমি থাকলে আমার মেয়ে আরো খারাপ হয়ে যাবে। তুমি চলে গেলে মাধুরী আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে গেলে যদি মাধুরী আবার আগের মতো হয়ে যায় তো আমি যাচ্ছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। ভবেশ এবার চোখ মুছে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল, এরপরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। ভবেশ হাঁটতে হাঁটতে গ্রামের শেষে একটা বনের ভেতরে আসে। একটা গাছের নিচে বসে অঝরে কাঁদতে থাকে। ঠিক এই সময়ে এক সাধু বাবা ওকে দেখতে পেয়ে এগিয়ে আসে। কে তুই বাছা? এই ভর সন্ধ্যাবেলা এখানে বসে কান্না করছিস কেন? বাবা, আমার বড্ড বিপদ। আমার সুখের সংসার একদিনে ভেঙে চুরে শেষ হয়ে গেল। কি হয়েছে তোর বাছা? আমাকে সব খুলে বল। সাধ্য হলে আমি তোকে সাহায্য করব। ভবেশ সব ঘটনা সাধু বাবাকে খুলে বলল। সব শুনে সাধু বাবা একটু চিন্তিত হয়ে পড়ল। বেশ খানিক সময় নিশ্চুপ হয়ে চিন্তা করে ভবেশকে বললেন, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। তোর স্ত্রীকে দেখলে হয়তো আমি বিপদের কিছুটা আঁচ করতে পারবো। ভবেশ সাধু বাবাকে নিয়ে চলল। যখন বাড়িতে আসে তখন দেখতে পায় বারান্দায় বসে আছে মাধুরীর বাবা আর মোহনলাল। সাধু বাবাকে নিয়ে বারান্দায় উঠে দাঁড়ায় ভবেশ। এই সাধু বাবা আমাদের বিপদ দূর করবেন। উনি মাধুরীকে দেখতে চান। দেখার আগে একটা কথা বলো তো ভবেশ, তুমি এমন কোনো অস্বাভাবিক কাজ কি গত কয়েকদিনে করেছ? না, আমার তো এমন কিছু মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখ ভবেশ, এটা কিন্তু মাধুরীর জীবন মরণের প্রশ্ন। না সাধু বাবা, আমি এমন কিছু করেছি বলে তো আমার মনে পড়ছে না। ঠিক আছে, এখন তাহলে আমাকে মাধুরীর কাছে নিয়ে চলো। আমি ওকে দেখতে চাই। মাধুরী তখনও সেই ঘরে আটকানো। বাইরে থেকে সাধু বাবাকে দেখতে দেওয়া হলো। ঘরের ভেতরে তাকাতেই রীতিমতো চমকে ওঠে সাধু বাবা। সর্বনাশ! এটা কি? মাধুরীর হাতে এই আংটি এলো কোথা থেকে? আরে, এটা তো সেই আংটি যেটা ওই দিন পোড়ানো মরাটার হাতে ছিল। ভবেশ, সত্যি করে বল, এই আংটিটা মাধুরীর হাতে এলো কি করে? মানে মোহন দাদা, সেদিন আমি তোমার চোখের আড়ালে ওই আংটি খুলে এনেছি আর মাধুরীকে পরিয়ে দিয়েছি। আমি তোকে এত করে বললাম যে ওই মরাটা ভালো না,
ওর অলংকারগুলো খুলিস না। আমার কথা তুই শুনলি না। দেখ এখন কি বিপদ ঘরে ডেকে এনেছিস। আমি বুঝতে পারিনি দাদা, মাধুরীকে ভালোবেসে লোভে পড়ে এই কাজ করে ফেলেছি। সাধু বাবা, আমাকে এই বিপদ থেকে বাঁচান, মাধুরীকে আবার আগের মতো ভালো করে দিন। এটা হলো ডাকিনীর আংটি। কোনো একভাবে হয়তো ওই মরার হাতে চলে এসেছিল, তাই ওই মানুষটা মারা গিয়েছিল। এই ডাকিনী হয়তো ওর সব রক্ত শুষে মেরেছে, আর এখন ধরেছে এই মাধুরীকে, একটু একটু করে ওকেও শেষ করে দিচ্ছে। সাধু বাবা, যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচান। সব কিছু এখন আপনার ওপরে। ওই ডাকিনীকে দূর করুন, যেভাবেই হোক না কেন। মাঝরাতে এই ঘরের দরজা খুলে দিবে, তখন ওই শ্মশানে যাবে। সেখানে ডাকিনী এসে ওর দেহ থেকে রক্ত শুষে নেবে, আর আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। মাধুরীর রুমে ঢুকে ওর গলায় একটা মন্ত্রপুত শিকল পরিয়ে দেওয়া হয়। এরপরে ও কিছুটা শান্ত হয়ে যায়। মাঝরাতে সাধু বাবার কথা মতো দরজা খুলে দিতেই মাধুরী এক ছুটে ঘর থেকে বেরিয়ে শ্মশানে চলে যায়। সেখানে গিয়ে দাঁড়াতেই একটা ছায়ামূর্তি এসে ওর শরীরে মিলিয়ে যায়, আর সাথে সাথে একটা বিকট চিৎকার শুরু করে মাধুরী। ওই ডাকিনী শেষ হতে শুরু করেছে, আমার মন্ত্রপুত শিকল কাজ করতে শুরু করেছে। মুহূর্তের ভেতরে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় মাধুরী। ওর হাত থেকে আংটিটা খুলে সামনের একটা চিতার উপরে দিতেই আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের ভেতরেই মাধুরীর জ্ঞান ফেরে। মাধুরীর বাবা এবারে ভবেশকে বুকে না টেনে পারল না। একটা ঘোর বিপদের থেকে বেঁচে আবারও মধুর সম্পর্কের পুনর্স্থাপন হলো। তারপর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।